নড়ে চড়ে ওঠে। মিনহাজ হকের দিকে তাকিয়ে বলে, বড় বাবা, আমি মিথির বিয়ে থাকতে পারবো না। আমি কালকে চলে যাব। কালকে চলে যাবে মানে? দেশ ছেড়ে যাব না, বাবা যে বাসা কিনে রেখেছে ওই বাসায় চলে যাব, পরে বাবাদের সাথে ফিরবো। কেন, তোমার কি এখানে কোনো সমস্যা হচ্ছে? সেটা বলতে যাচ্ছি না। তাহলে? অনেক দিন তো থাকলাম, এখন একটু ঘোরাঘুরি দরকার। সমস্যা নেই, আমি মিথুর বিয়ের দিন আসবো। কথাটুকু বলে আকাশ উপরে চলে যায়। এখন তাকে কেউ আটকালে সে আর এখন থাকতে ইচ্ছুক নয়, অন্তত ইফার সামনে তো নয়। আকাশ যেতে মিনহাজ হক ভ্রু গুটিয়ে বলেন, এই ছেলের আবার কি হলো? ইয়াস মিনহাজ হককে বলেন, আমি দেখে আসছি বড় বাবা। ইয়াস উঠে আকাশের রুমের দিকে যায়। তিন ভাই আবার নিজেদের কথায় মনোযোগ দেয়। আকাশ নিজের রুমে গিয়ে ব্যাগ গোছাচ্ছে। তখন ইয়াস ঢুকে আকাশের পিছনে দাঁড়িয়ে বলে, এসব কেন করছিস? আকাশ ঘুরে পিছনে তাকায়। ইয়াসকে দেখেও কিচ্ছু বলে না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। ইয়াস পুনরায় একই প্রশ্ন করাতে আকাশ বলল, এখানে থাকা আমার উচিত হবে না। ইয়াস ভ্রু উঁচিয়ে বলে, উচিত হবে না মানে? এখানে থাকলে ইফার প্রতি দুর্বল হয়ে পড়বো, আমি এটা চাচ্ছি না। ইফাকে চাচ্ছিস না? আকাশ কিছুক্ষণ চুপ থেকে শক্ত কণ্ঠে বলে, না, চাই না। আমি তোমার বোনকে, সে অন্য কাউকে ভালোবাসে, আমাকে তার দরকার নেই। আর আমি চাই সে যাকে ভালোবাসে তাকেই পাক। আমি তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাই না। আর তুই যে ওকে ভালোবাসিস? হ্যাঁ, বাসি, অনেক ভালোবাসি। সে ছোটবেলা থেকে বেশি আসছে। তাহলে এত সহজে হেরে যাবি? এটাই তোর ভালোবাসা? ভালোবাসা আদায় করে নিতে হয় আকাশ। আর আমার মনে হয় না তোর থেকে ভালো ছেলে আমি আমার বোনের জন্য পাবো। তাই বলছি, আর একবার ভেবে দেখ, এত সহজে হেরে যাস না। ইয়াস কথাগুলো বলে রুম থেকে চলে যায়। আকাশ ঠায় দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবে, হাতে থাকা কাপড়গুলো পাশে ফেলে দেয়। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে। মিথিলা বিছানার উপর পা ছড়িয়ে বসে পড়েছিল। কতদিন হলো যে বইগুলো হাত দিয়ে স্পর্শ করেনি। তার উপরে সামনেই পরীক্ষা, এখন না পড়লে সে ফেল যাবে নিশ্চিত। এতদিন মিহুর বিয়ে করে বই ধরেনি, আর এখন যখন নিজের বিয়ে হচ্ছে তখন সে বই নিয়ে বসে আছে। সত্যি সব কপাল। মিথিলা মনোযোগ সহকারেই পড়ছিল। তখন রুমের দরজা খুলে ইয়াস রুমে প্রবেশ করে। ইয়াসকে দেখে মিথিলা উঠে দাঁড়ায়, ভ্রুকুচকে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? ইয়াস মিথিলার সামনে গিয়ে বলে, আমি আমার বউয়ের রুমে এসেছি। বউয়ের রুমে আসলে কি টাইম দেখে আসতে হবে? হ্যাঁ, টাইম দেখে আসতে হবে, কারণ আমাদের বিয়েটা বাড়ির সবাই এখনো মেনে নেয়নি। ইয়াস ভ্রু উঁচিয়ে বলে, মেনে নেননি মানে? মানে বলছি, আমাদের বাড়িতে সবার সামনে যেদিন বিয়ে হবে সেদিন সবাই আমাকে তোমার বউ হিসেবে মেনে নেবে। তো এখন কি তুই আমার বউ না? হ্যাঁ, বউ তো, কিন্তু ইয়াস মিথিলা পুরো কথা সম্পূর্ণ করতে না দিয়ে মিথিলাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ওর কাঁধে থুতনি রেখে বলে, কিন্তু কি? আর কিন্তু আসছে কোথা থেকে? তুই আমার বউ মানে বউ। অন্যরা এখন এটা মানলো কি মানলো না সেটা আমার দেখার বিষয় না। মিথিলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, হয়েছে, ছাড়ো, আমি তোমার বউ। কেউ না মানলেও আমি তোমার বউ। ছাড়ো এবার, আমি এখন ঘুমাবো। নিজের রুমে যাও যাও। ইয়াস মিথিলাকে না ছেড়ে আর একটু গভীরভাবে ধরে। দুষ্টু হেসে মিথিলার কানের কাছে মুখ নিয়ে বলে, মিথিলা, আজকে বরং আমি তোর সাথে ঘুমাই। দুদিন পর তো আমাদের বিয়ে হবেই, বল। মিথিলার গাল জুড়ে লালাভো ছড়ায়। সেই ইয়াসকে খোঁচা মেরে বলে, নিজের রুমেই ঘুমাও। দুদিন পর না হয় আমিই তোমার রুমে যাব। তা তো যেতেই হবে। দুদিন পর তো তুই আমার পার্মানেন্ট বউ হবি। হ্যাঁ, এবার ছাড়ো আর যাও এখান থেকে। ইয়াস হাসে। টুপ করে মিথিলার গালে একটা চুমু দিয়ে দেয়। মিথিলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো সে এখনো বুঝে উঠতেই পারেনি। ইয়াস এটা দেখে আরেক পাশের আরেক গালে একটা চুমু দিয়ে সিজ বাজাতে বাজাতে চলে যায়। মিথিলা লাজুক হাসে। ইয়াস চলে যেতে বিড় করে বলে, অসভ্য লোক কোথাকার। অন্ধকারে ঘরে ষোড়শী বয়সী কিশোরী বসে চোখের অশ্রু ফোঁটা ফেলে যাচ্ছে। তার চোখে সামনে একটা দৃশ্যই বারংবার ভেসে উঠছে। আকাশের সেই রক্তাক্ত হাত। কিশোরী মন নিজেকে দোষ দিয়ে যাচ্ছে, তার জন্যই সব হয়েছে। এইসব ভেবেই সে তখন থেকে কান্না করে যাচ্ছে। নিচে নামেনি, দানাও মুঠে তোলেনি। ইভা মাথা হাজুতে থেকে নাক টানে। তখন খট করে দরজা খোলার আওয়াজ হয়। বাইরে থেকে এক ফালি আলো অন্ধকার রুমে আলোকিত করে তোলে। সামনে ব্যক্তিটি ইফার অবস্থান দেখে নিয়ে রুমের দরজাটা আবার আটকে দেয়। দরজা আটকানোর শব্দ শুনে ইফা সামনে মাথা তুলে তাকায়।
অন্ধকার রুম হয়, তেমন কিছুই দৃশ্যমান হয় না তার সামনে, শুধু কারোর পায়ের আওয়াজ শুনতে পায়। ইফা এত কিছু না ভেবে চুপচাপ বসে থাকে। পায়ের আওয়াজ তার দিকে অগ্রসর হচ্ছে। কিছুক্ষণ পরে সেটা থেমে যায়। ইফার ঠিক সামনে কারের অস্তিত্ব টের পায় ইফা। লোকটি ইফার মাথায় হাত বোলায়, নরম কণ্ঠে শুধায়, একা একা অন্ধকার রুমে কি করছিস? কণ্ঠটা শুনতে ইফা সামনের ব্যক্তিটিকে জড়িয়ে ধরে জোরে কেঁদে দেয়। নাক টেনে বলে, ভাইয়া হুম আমি আমি এতটুকু বলে ইফা আটকে যায়। আকাশ মৃদু হেসে বলে, তুই কি ভালোবাসিস আমাকে? ইফা থামে, চুপ করে গুটিয়ে নেয় নিজেকে। আকাশ ইফাকে জড়িয়ে ধরেই বলে, কথা বলছিস না কেন? ভালোবাসিস আমাকে? আমি তখন ফ্রেন্ডের সাথে কি কথা বলছিলাম। আকাশে প্রশ্নের উত্তর না দেওয়ায় ও ভ্রু কুটায়। ইফার মাথায় হাত বুলিয়ে স্মিত কণ্ঠে বলে, আচ্ছা বুঝতে পারছি, আমি তোকে কি জিজ্ঞেস করছি সেটা বল। ইফা এবার দৃষ্টি তুলে আকাশের দিকে তাকায়। যদিও আকাশকে সে দেখতে পাচ্ছে না, তবু বুঝতে পারছে আকাশ তার দিকেই তাকিয়ে উত্তরের আশা করছে। ইফা চুপ থাকে। নীরবতা ভেঙে মিহি কণ্ঠে একটি বাক্য আওড়ায়। আকাশ ইফাকে ছেড়ে দেয়। অসহায় দৃষ্টিতে তাকায় ইফার পানে। ইফা মাথা নত করে আছে। আকাশ সেদিকে তাকিয়ে হাসে, বলে, ছেলেটাকে অনেক ভালোবাসিস তাই না? নাম কি রে? আকাশ ঠোঁটে হাসি টেনে বলে। ইফা মাথা উঁচিয়ে আকাশের দিকে তাকায়। কিছু বলতে গিয়েও থেমে যায়। আকাশ পুনরায় কণ্ঠে মৃদু আওয়াজ এনে বলে, ছেলেটার নাম কি? ইফা কাঁপা গলায় বলে। ইমন। আকাশ নিশ্চুপ থাকে কিছুক্ষণ। কিছু একটা ভেবে ইফার মাথায় হাত রাখে, বলে, তুই এই ছেলেকে ভালোবাসিস? আমি তোদের ভালোবাসায় কোনো তৃতীয় ব্যক্তি হতে চাই না। তবে হ্যাঁ, ছেলেটাকে আগে আমি দেখবো, জানবো, পরে যদি দেখি ছেলেটা তোকে ভালোবাসে, বিশেষ করে আমি নিজে মেজু বাবাকে বলবো তোদের বিয়ে দেওয়ার কথা। আমি এখান থেকে তোদের বিয়ে ঠিক করে পরে যাব। ইফার ঠোঁট প্রসারিত হয়। সে খুশি মনে বলে, সত্যি? আকাশ ইফার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, সত্যি? তুই আমাকে ছেলের ঠিকানাটা দে। ইফা গদগদ করে বলে দেয় সব। আকাশ শুনে উঠে দাঁড়ায়। রুমের লাইট জ্বালিয়ে দিয়ে ইফাকে খেয়ে নিতে বলে। বাঁকা এসে রুম থেকে বেরিয়ে যায়। আকাশ বেরিয়ে যেতে ইফা খুশি খুশি মনে দরজা আটকে দেয়। মুঠো ফোনে খুঁজে হাতে নেয়। ডায়াল করে যত্নে সেভ করে রাখা একটি নম্বরে। ওপাশ থেকে রিসিভ করতে ইফা কথার ঝুড়ি খুলে বসে। মাঝে 2 দিন কেটে গেছে। শুক্রবার পড়েছে। বাড়ি ছেলেরা মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফিরেছে। তারা বাড়ি ফিরতে বাড়ির গিন্নিরা তাদের খেতে দেয়। সবাই খাওয়া দাওয়া শেষ হতে উঠে পড়ে। ইয়াস উঠে সবার দিকে একবার নজর বুলিয়ে আকাশকে খোঁচা মেরে বলে, এই আজকে না আমার বিয়ে, মনে হচ্ছে আমার বিয়ে। এদের সবার মুখের এই অবস্থা করে রাখছে কেন? কয়বার বিয়ে করতে হয় তোমার? একবার তো করছো, আবার করছো, তাই তাদের মুখের এই অবস্থা। ইয়াস চোখ ছোট ছোট করে আকাশের দিকে তাকিয়ে বলে, বিয়ে আমি করতে চাইনি, এরা আমাকে জোর করে দিচ্ছে বিয়ে। না হলে তো আমি সেদিনই বাসর করে ফেলতাম। সেদিন করো না, আজকে করো। আজকে তো তারা সুযোগ করে দিচ্ছে। ইয়াস মুখ বাঁকিয়ে বলে, আমার বউটাকে দেখেছিস? সকাল থেকে দেখছি না। নিজেরটার খোঁজ পাই না, আবার অন্যের বউ। তোরটা দেখগে রুমে আছে, এখনো তো পটাতে পারলি না। আমার বোনের সাথে তোর বিয়ে দেওয়া যাবে না? তোমার বোন তো অন্য কাউকে তার জান মন দিল সব দিয়ে বসে আছে। আমার মিষ্টি মিষ্টি কথাতেও সে গলছে না। আমার বোন গলছে না নাকি তুই গলাতে পারছিস না? অকম্মা। আকাশ রাগ দেখিয়ে বলে, এই ভাইয়া, আজে বাজে বকবা না। শুধু আমি না থাকলে কিন্তু তোমাদের এই বিয়েটা হতো না। ইয়াস মুখ খুলে কিছু বলতে যাবে, তখন ইকবাল হক ওকে ডাকে। দুজন সেদিকে যায়। ইকবাল হক আকাশের দিকে তাকিয়ে বলে, ছেলেকে রেডি হয়ে থাকতে বলো। আকাশ কথাটা শুনেই ইয়াসের দিকে তাকায়। ইয়াসও আকাশের দিকে তাকিয়ে বলে, আমি জানি আজকে আমার বিয়ে, বরং আমার মনে হচ্ছে তারাই ভুলে গেছিল। যাই হোক, মনে যে রাখছে এটাই অনেক। ইয়াস কথাটা বলে চলে যায়। ইকবাল হক মুখ ঘুরিয়ে নেন। আকাশ হেসে ইয়াসের পিছু পিছু যায়। দুপুর গড়িয়ে সন্ধে। ঘড়ির কাঁটা 5টা ছুঁইছে। মাগরিবের নামাজের পর মিথিলা আর ইয়াসের বিয়ে পড়ানো হবে। মিহু ইফা মিথিলার রুমে এসেছে মিথিলাকে শাড়ি পরাতে, কিন্তু মিথিলা গাপটি মেরে বসে আছে।
এভাবে কতক্ষণ যেতে মিহু মেয়েকে রাগ দেখিয়ে বলে, সমস্যা কি তোর? এভাবে ঘাপটি মেরে বসে আছিস কেন? পরবি না শাড়ি? মিথিলা মিহুর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে। আপু আমার কেমন কেমন জানি লাগছে। মিহু ভ্রু উঁচিয়ে বলে, কেমন কেমন লাগছে মানে? তোর ভাগ্য ভালো মিথু, তুই তো এ বাড়িতেই থেকে যাবি বাবা মার সামনে। অন্যের বাড়িতে যেতে হবে না আমার মতো। শুধু এ বাড়িতে থেকে যাচ্ছে না, আমার ভাইয়ের মতো একটা হ্যান্ডসাম ভালো বড় পাচ্ছে। মিথিলা ইফার কথা শুনে ওর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ভাইয়ের গুণগান শোনাতে আসিস না। তোর ভাই কেমন জানা আছে আমার। হয়েছে, এখন এটা নিয়ে ঝগড়া লাগাস না। মিথু তুই ওঠ। মিথিলা উঠে দাঁড়ায়, মিহুর সামনে গিয়ে ঠোঁট উল্টে দাঁড়ায়। মিহু মিথিলার মাথায় হাত রেখে বলে, কি হয়েছে হ্যাঁ? মন খারাপ করে রেখেছিস কেন? মিথিলা মিহুর কাঁধে মাথা এলিয়ে বলে, ভাল লাগছে না কিছু আপু। আজকের পর আমিও কারোর স্ত্রী হব, কারো বাড়ির বৌমা হব, দায়িত্ব বড় হবে, সবকিছু অন্যরকম হয়ে যাবে, তাই না? বিয়ের পর সবার জীবনই পাল্টে যায়। মিথিলা মিহুর কাঁধে মাথা দিয়ে চুপ থাকে। মিহু বোনকে কিছু বলে না, থাকুক কিছুক্ষণ। কিছুক্ষণ যেতে নিলেই মিথিলা মাথা উঠিয়ে নেয়। মিথিলা উঠতে মিহু শাড়ি হাতে নিয়ে বলে, এবার চল, তাড়াতাড়ি রেডি হতে হবে। একটু পরেই দেখিস ডাকাডাকি শুরু করবে। মিথিলা কোনো কথা না বলে চুপ থাকে। মিহু ইফা মিথিলাকে শাড়ি পরিয়ে দেয়, শাড়ি পরিয়ে হালকা মেকআপ করে দেয়। মিথিলাকে সাজিয়ে মিহুকে নিজের দিকে ঘোরায়, বোনের কপালে চুমু খেয়ে বলে, মাশাআল্লাহ, এতটুকুতেই কত সুন্দর লাগছে আমার বোনটাকে। মিথিলা মিহুর কথা শুনে মৃদু হাসে। ইফা পাশ থেকে বলে ওঠে, আজকে তোকে খারাপ বলবো না, ভালোই লাগছে। মিথিলা ইফার দিকে আর চোখে তাকায়। ইফা মুখ ঘুরিয়ে নেয় তা দেখে। মিহু দুজনের কাণ্ড দেখে হেসে ফেলে। নিচ থেকে ডাক পড়তেই মিহু ইফা মিথিলাকে নিচে নিয়ে যায়। মিহু মিথিলাকে নিয়ে ইয়াসের পাশে বসিয়ে দেয়। কয়েক ঘন্টার ব্যবধান, দুজনের বিয়ে পড়ানো হয়ে যায়। বিয়ে পড়ানো শেষে দুজনের নতুন জীবনের জন্য দোয়া করে সবাই। সুযোগ পেয়ে ইয়াস মিথিলার কানে ফিস ফিস করে বলে, অবশেষে মিথুরানী তোমাকে আমার করে নিলাম। মিথিলা চমকায়। ইয়াসেন তুমি সম্বোধনে চমকে পাশে তাকায়, ঠোঁটে হাসি ফোটে। কোনো প্রিয় কিছু পাওয়ার পর মানুষের তৃপ্তির হাসি হাসে। মিথিলাও আজকে হাসছে। অন্ধকার বদ্ধরুমে আটক করে রাখা হয়েছে একটি যুবককে। সে বদ্ধঘরের ভিতর থেকে চিল্লিয়ে যাচ্ছে, কারো কোনো সারা শব্দ পাচ্ছে। সে একধারে দরজাটা খুলে দিতে বলছে, কেউ তার কথা শুনছে না। অবশেষে ব্যর্থ হয়ে সে ডাকাডাকি বন্ধ করে দেয়। স্থির হয়ে বসে থাকে সেখানে। রাগে তার মাথায় রক ফুলে উঠেছে। কোন শালার পুত্রে এত বড় সাহস এই ইমনকে আটকে রেখেছে? একবার জানতে পারি খতম করে দিব একদম। ইমন দাঁত কটমট করে কথাটা আউড়িয়ে আশেপাশে তাকায়। তেমন কিছু হাতের নাগালে পায় না। নিজের হাতটাই সজোরে বাড়ি লাগায় দেওয়ালে। রাগে ফুঁসতে থাকে ওখানে বসে। কিছুক্ষণ পরে কেউ দরজাটা খট করে খুলে ফেলে। বাইরে থেকে আলো এসে উঁকি দেয় অন্ধকার রুমটিতে। ইমন সামনে তাকায় চোখ ছোট ছোট করে। সামনে থাকা ব্যক্তিটিকে দেখার চেষ্টা করে। বাইরে থেকে আলোর চোখে পড়ায় লোকটাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ রুমের লাইট জ্বলে ওঠে। ইমন সামনে তাকায়। সামনে থাকা ব্যক্তিটিকে দেখে প্রশ্ন করে, কে আপনি? আকাশ এগিয়ে যায়, সোজা ইমনের সামনে গিয়ে দাঁড়ায়। ইমন ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। আকাশ ইমনের সামনে দাঁড়িয়ে দুটো চট বসিয়ে দেয় ওর গালে। ইমন দু কদম পিছিয়ে যায়। হঠাৎ চট পড়ায়, তারপর হুঙ্কার ছেড়ে বলে, এই কে তুই? সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? চিনিস তুই আমাকে? তোর অবস্থা কি করতে পারি ধারণা আছে তোর? আকাশ বাঁকা হাসে। ইমনের সামনে গিয়ে হাত ছাড়া দিয়ে বলে, আমার কি অবস্থা হবে সেটা পরে দেখা যাবে। এখন তোর কি অবস্থা হবে সেটাকে ভাব তুই। আমার কি অবস্থা হবে মানে? এটা কোথায় নিয়ে এসেছিস আমায়? কোন জায়গা এটা? আরে আরে স্টোর রুম এটা, ভয় পাওয়ার কিছু নেই। আর এই বাড়িতে কেউ থাকে না, সো আমি যদি তোকে মেরেও ফেলি কোনো কাক পক্ষেও টের পাবে না। ইমন এবার একটু ঘাবড়ে যায়, একটু ভীত কণ্ঠেই প্রশ্ন করে, আপনার সাথে আমার কি শত্রুতা? আপনি আমাকে মারবেন কেন? আকাশ একটা চেয়ার পেতে বসে বলে, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তবে কি? আমার একটা অতি প্রিয় জিনিসকে তুই আঘাত করতে যাচ্ছিলে। ইমন ভ্রু কুঁচকে না। আকাশের প্রিয় জিনিস মানে বুঝতে পারছে না ও। আর এর আগে আকাশের সাথে ওর দেখাও হয়নি, তাহলেও কিভাবে আকাশের প্রিয় জিনিসকে আঘাত করতে যাবে এটা বুঝছে না ইমন। সে নিশ্চিত হতে প্রশ্ন ছুড়ে, আপনার প্রিয় জিনিস মানে? আপনার প্রিয় জিনিসকে
কেন আমি আঘাত করতে যাব? ইফাকে ভালোবাসিস? ইমনের চোখের দিকে চোখ রেখে বলে উঠল আকাশ। আকাশের দৃষ্টিতে রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। ইমন একটু ঘাবড়ে যায়, উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে। ইফা আপনার কি হয়? আমি তোকে কি জিজ্ঞেস করছি সেটা আগে বল। ইমন কিছুক্ষণ চুপ থাকে, আকাশের থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলে, হ্যাঁ ভালোবাসি আমি ওকে। আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? আচ্ছা, ইফাকে ভালোবাসিস তুই? এটা কি সত্যি? ইমন ভ্রু কুটিয়ে নেয়। সত্যি ভালোবাসি কিনা মানে? ইফাকে আমি ভালোবাসি কি ভাসি না এটা আপনি ইফাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আর ইফা আপনার কি হয়? আপনাকে তো চিনছি না। আমি ইফার কি হই না হই সেটা পরে জানবে। আর ইফাকে যদি তুই সত্যি ভালোবাসিস তাহলে সুমিকে? ইমন চমকে তাকায় আকাশের দিকে, কয়েকটা ঢোক গিলে বলে, সুমির খবর আপনি কিভাবে জানলেন? আকাশ বাঁকা হাসে। ইমনের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, ভয় পাচ্ছ তোমার সব সত্যি বের হয়ে আসলো বলে? আকাশের কথা শুনে ইমন কাঁপা কণ্ঠে বলে, ভয় পাবো কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আকাশের পর্যায়ে হুঙ্কার ছেড়ে বলে, অন্যায় করিস না মানে? আমার ইফাকে তুই ঠকাচ্ছিস। অন্যায় করিস না বলতে কি বোঝাচ্ছিস? আপনার ইফা মানে? হ্যাঁ, আমার ইফা। ইফা শুধু আমার। ওকে আমি ছোটোবেলা থেকে ভালোবেসেছি। ওকে আমি আর কারো হতে দেবো না। ইমন এবার আকাশকে ধাক্কা দিয়ে রেগে বলে, ইফা তোর মানে? ইফাকে আমি ভালোবাসি, ইফা আমাকে ভালোবাসে। মাঝে তুই কোথা থেকে আসছিস? কে তুই? ইফা তোকে ভালোবাসে, কিন্তু ইফা তো জানে না তুই কেমন মানুষ। একবার সব সত্যিটা ইফা জানুক। কি সত্যি জানবি তুই ইফাকে? সুমি সত্যি? তুই কি জানিস সুমি আর আমার সম্পর্কে? তুই জানিস সুমি কে কি হয় আমার? ইমন রেগে ফুঁসে কথাটা বলে। না জেনে কোনো কিছু বলা তার পছন্দ নয়। তারপর সুমিকে নিয়ে কথা বলছে আকাশ। আকাশ ইমনের রাগ দেখে কপাল কুঁচকায়, কিছু ভেবে মাথায় চুল টেনে ধরে। ও কি কোনো ভুল করলো? আকাশের রাজগোলাকৃতি চাঁদ উঠেছে, চারপাশে আলোকিত করে। চাঁদের আলোয় চারপাশ আলোকিত। সেই আলোয় এক ফালি এসে মিথিলার চোখে মুখে আছড়ে পড়ছে। চাঁদের আলোয় স্নিগ্ধ মুখখানা ইয়াস তখন থেকে এক মনে দেখে যাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যেতে মিথিলা হাসে। ইয়াসের দিকে না তাকিয়ে প্রশ্ন করে, এভাবে কি দেখছো? ইয়াস মুগ্ধ চোখে তাকিয়ে বলল, চাঁদের আলোয় দৃশ্যমান আরেকটা চাঁদকে। মিথিলা ঘুরে আকাশের পানে চোখ ছোট ছোট করে বলে, মানে? ইয়াস মিথিলাকে কাছে টেনে বলে, মানে এই যে ওই আকাশের চাঁদের আলোয় আমার পাশে বসা চাঁদটাকে দেখছি। চাঁদের আলোয় ঝাপসা দেখা যাচ্ছে ইয়াসকে। মিথিলা ইয়াসের দিকে তাকিয়ে মুচকি হাসে, মাথায় আকাশের বুকে এলিয়ে দেয়। ইয়াস পরম যত্নে আঁকলে নেয় তার অর্ধাঙ্গিনীকে। আমার জায়গায় যদি আজ অন্য কেউ থাকতো এখানে, আর আমার বিয়েটা যদি নীলার সাথে হয়ে যেত। মিথিলা ইয়াসের বুকে মাথা রেখে আকাশ পানে তাকিয়ে পুরনো দিনগুলি স্মৃতিচারণ করছিল। ইয়াসের কথায় চমকে ওঠে কিছুটা। কথাটা কর্ণকুহর পেরিয়ে যেতে বুকের মধ্যে তীব্র ব্যথার অস্তিত্ব টের পায়। মিথিলা শক্ত করে আঁকড়ে ধরে ইয়াসকে। নয়ন জোড়া হতে অশ্রু নির্গত হয়। বক্ষস্থলে গরম কিছু অনুভূত হতে ইয়াস ভ্রু কুচকায়। মিথিলার মাথায় হাত রেখে বলে, তুই কাঁদছিস? মিথিলা ফুপিয়ে উঠে এবার অস্পষ্ট স্বরে বিড়বিড় করে, তুমি শুধু আমার ইয়াশ ভাইয়া। তোমার পাশে আমি অন্য কাউকে মানতে পারবো না। মরে যাব আমি, ভালোবাসি তোমাকে। ইয়াস কথাটা স্পষ্ট বুঝতে পারে না। মিথিলার মাথা উঠিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। কাঁদছিস কেন পাগলি? এই ইয়াস শুধু তোরই, আর এই ইয়াসও শুধু তোকেই ভালোবাসে। মিথিলা একটু শান্ত হয়, ইয়াসের পানে তাকিয়ে থাকে এক ধ্যানে। কিছুক্ষণ এভাবে অতিক্রম হতেই মিথিলা একটা অপ্রস্তুত কাজ করে বসে। ইয়াস চোখ বড় করে তাকায় মিথিলার দিকে। মিথিলা সেদিকে কোনো ধ্যান নেই, সে নিজের কাজে ব্যস্ত। কয়েক মিনিট যেতে মিথিলা সরে আসে, রেগে উঠে চলে আসে ঘরে। ইয়াস মিথিলার পিছু পিছু আসে। মিথিলা কি করে ও তাই দেখছে। মিথিলা ইয়াসকে দেখেও না দেখার ভান করে। রুমের লাইট অফ করে দিয়ে সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ইয়াস কয়েক সেকেন্ড ওখানে দাঁড়িয়ে থাকে। ও এসে শুয়ে পড়ে মিথিলার পাশে। মিথিলার কাছে গিয়ে ওর গায়ে দেওয়া কাঁথার ভিতরে ঢুকে পড়ে। মিথিলার কোমর জড়িয়ে ধরে। ইয়াসের স্পর্শ পেতে মিথিলার রাগ হয়। ও ইয়াসের হাত ঝাপটা মেরে সরিয়ে দেয়। ইয়াস আবার ধরতে মিথিলা আবার সরিয়ে দিয়ে রেগে বলে ওঠে, ধরবে না আমাকে। ইয়াস কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই যে তখন আমাকে কিস করলি, আমি কিছু বলেছি? আমি কি একবারও না করেছি?
কিছু বলনি, আবার রেসপন্সও করনি, তো তুমি বিরক্ত হয়েছো নিশ্চয়ই। ইয়াস মিথিলাকে ওর দিকে ঘুরিয়ে চোখ ছোট ছোট করে বলে। আসলে মেয়েরা একটু বেশি বুঝে, জানিস। মিথিলা ইয়াসের কথায় পাত্তা না দিয়ে উল্টো দিকে ঘুরে যায়। আজাইরা সব কথা নিয়ে আসছে। মিথিলাকে ঘুরতে দেখে ইয়াস আর কিছু বলে না। বেশ কিছুক্ষণ দুজন নিশ্চুপ। মিথিলার এবার বিরক্ত লাগে, উঠে পড়ে শোয়া থেকে। ইয়াসের দিকে তাকিয়ে আগে ফুঁসতে থাকে। ইয়াস চোখ খুলে মিথিলার দিকে তাকিয়ে ভ্রু নাচায়। মিথিলা ইয়াসের হাত ধরে টেনে তুলে বলে, এই আজকে আমাদের বাসর না? ইয়াস এক ভ্রু উঁচিয়ে বলে, তো তো মানে? তো মানে আজকে আমাদের বাসর জন্য কি তুই আমাকে কিছু করতে দিবি? মিথিলার মেজাজ বিগড়ে যায়, বিড়বিড় করে, আনরোম্যান্টিক। ধপ করে শব্দ করে আবার শুয়ে পড়ে। ইয়াস চোখ বাঁকিয়ে তাকায়, বিছানা থেকে নেমে যায়। রুমের লাইট অন করেও বাথরুমে যায়। মিথিলা বিরক্ত হয়। বাথরুমে যাবে, এখানে রুমের লাইট অন করার কি আছে? নাটক শুরু করেছে এই ছেলেটা। মিনিট খানিক যেতেই ইয়াস বেরিয়ে আসে। লাইট না নিভিয়ে মিথিলার পাশে এসে শুয়ে পড়ে। মিথিলা কপাল কুঁচকে ইয়াসের দিকে তাকিয়ে বলে, লাইট বন্ধ করলে না কেন? বন্ধ করে দিয়ে আসো, না হলে আমার ঘুম হয় না। যার অসুবিধা হয় সে বন্ধ করে দিয়ে আসতে পারে, আমার অসুবিধে হচ্ছে না, তাই বন্ধ করতেও পারবো না। মানে কি এসবের? ইয়াস কথা না বলে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। মিথিলা ইয়াসকে কাঁথা মুড়ি দিতে দেখে গলা টেপার মতো করে হাত বাড়িয়ে দেয়। ইয়াস মাথা বের করে ভ্রু নাচায়। মিথিলা হাত চড়িয়ে নিয়ে বকবক করতে করতে নেমে লাইট অফ করে দিয়ে আসে। ইয়াস মুখ বের করে মিথিলার দিকে তাকিয়ে ওকে টেনে নেয় নিজের কাছে। গাড়ি মুখ গুঁজে চোখ বন্ধ করে ফিস ফিস করে বলে, বেশি বাড়াবাড়ি করো না মিথুরানী, কিছু করতে চাচ্ছি না আমি। একে তো ইয়াস এত নিকটে, তার উপর তুমি সম্মোধন। মিথিলার দম বন্ধ হয়ে মরে যাওয়ার উপক্রম। ও ইয়াসকে সরানোর চেষ্টা করে, ক্ষীণ স্বরে বলে, সরো। ইয়াস মাকা হেসে বলে, সরবো কেন? তুই না তখন বললি আজকে আমাদের বাসর? তখন বলেছিলাম, এখন সরো। ইয়াসের সরার নামগন্ধ নেই। ও মিথিলার কাছ থেকে না সরিয়ে গভীরভাবে মিশে যায়। মিথিলার ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরে। মিথিলাও সায় দেয়। ভালোবাসায় মুড়িয়ে নেয় একে অপরকে। নবজীবনের সূচনা হয় দুজনে। মধ্যরাত, ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে একটা ছুঁই। আকাশ বাড়িতে ঢুকলো। ধীর পায়ে নিজের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। মিহু রুমের সামনে গিয়ে থামে। দরজাটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মাথা ঘুরিয়ে আবার হাঁটা ধরে সামনে। কয়েক পা যেতে আবার ফিরে আসে রুমটার সামনে। দরজাটা হাত দিয়ে ধাক্কা দেয়। খট করে খুলে যায় দ্বার। আকাশ একটু অবাকই হয়। দরজা তো খোলা থাকার কথা না। আকাশ ভিতরে উঠে দেয়। অন্ধকার রুম। আকাশ ধীর পায়ে যায় রুমের ভেতর। ইফা কাঁথা মুড়ি দিয়ে বিছানার উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। আকাশ ইফার মাথায় কাছে হাঁটু মুড়ে বসে পড়ে। ইফার মুখের দিকে তাকিয়ে থাকে। তুই কোনোদিন আমার হবি না রে। একটি বাক্য আউড়িয়ে ইফার কপালে ঠোঁট ছয়। এক ফোঁটা অশ্রু গড়ায় গালবে। ইফার মুখের উপর তা পড়তেও একটু নড়ে ওঠে। আকাশ তড়িঘড়ি করে সরে যায়। ইফার মুখের দিকে তাকিয়ে কাতর স্বরে বলে, এই জন্মে তুই আমার না হলে ইফা, পরের জন্মে আমি তোকে চেয়ে নেব। পরের জন্মে তুই আমার হয়ে জন্ম নেবে। আমাদের সুখের সংসার হবে দেখিস। এই জন্মের চাওয়াগুলো পরের জন্মে না হয় পূরণ করব। ঘোমটাটা মাথায় শাড়ি পরে মিষ্টি হাসি ঠোঁটে ঝুলিয়ে মিথিলা সকালে নিচে নামলো। নিচে নামতে তার ঠোঁটের কোণায় লেগে থাকা হাসিটা গায়েব হয়ে গেল। সবার দিকে নজর বুলিয়ে তিতলি হকের কাছে গিয়ে দাঁড়ালো মিথিলা। ভ্রু গুটিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? সবাই এমন করে রাখছো কেন মুখ? তিতলি হক মেয়ের দিকে চোখ বোলান। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। শাড়িতে একটু বেশি সুন্দর লাগছে হয়তো মেয়েকে। সেই চোখ ফিরিয়ে নেন। মায়েদের নজর লাগে বেশি। ভরাট গলায় বলল, আকাশ চলে গেছে। মিথিলা নিশ্চিত হওয়ার জন্য আবার জিজ্ঞেস করলো, আকাশ ভাইয়া চলে গেছে কোথায়? ওদের দেশের যে বাড়িটা আছে ওটাই চলে গেছে, আর কালকে নাকি বিদেশ চলে যাবে একেবারে। মিথিলা ভ্রু কুচকায়। হঠাৎ আকাশের কি হলেও বুঝে আসে না মিথিলা। সে তিতলি হককেই প্রশ্ন করে, ভাইয়া হঠাৎ চলে গেল কেন? নাকি কি হয়েছে? কথাটা বলে মিথিলা আবার নিজ ভাবনায় মত্ত হয়ে কিছুই বুঝতে পারছে না সে। তিতলি হক পাশে কি বলছে কানে ঢুকছে না। ও কোনো দিকে না তাকিয়ে নিজের রুমের দিকে ছুট লাগায়। এত তাড়াতাড়ি হেরে গেলি? ফোনের ওপাশ থেকে ভরার গলায় স্বর ভেসে আসে, সে অন্য কাউকে ভালোবাসে। ছেলেটা অনেক ওকে ভালোবাসে। আমি তাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি হতে চাই না। ইয়াস কথাটা শুনে কিছুক্ষণ স্থির থেকে বলে, ইফা,
ওই ছেলের সাথে থাকলে তুই ভালো থাকবি তো? আকাশ মৃদু হাসি ফোটায় ঠোঁটে, ভরাট কণ্ঠে বলে, আমি ইফাকে ভালোবাসি, ও ভালো থাকুক সেটা চাই। আর ওই মনের সাথে ভালো থাকবে, ভালোবাসি ওই মনকে। আমার সাথে থাকলে ও ভালো থাকবে না। আর যাকে আমি ভালোবাসি তার খারাপটা চাইবো কীভাবে? তার কষ্ট থেকে ক্ষমতা আমার নেই। ভালো থাকুক সে অন্যের ভালোবাসায়। ইয়াস আকাশের কথাগুলো শুনে চুপ থাকে। বেশ কিছুক্ষণ অতিক্রম হতেও ইয়াস যখন কথা বলে না, আকাশ দীর্ঘশ্বাস ফেলে ওপাশ থেকে ফোন কেটে দেয়। আকাশ ফোন কাটতে ইয়াস মুঠো ফোনটা কান থেকে নামিয়ে নেয়, তাকিয়ে থাকে সেদিকে। তখন মিথিলা রুমে প্রবেশ করে, ইয়াসের সামনে দাঁড়িয়ে বলে, আকাশ ভাইয়া চলে গেছো? জানি। ইয়াসের ছোট্ট উত্তর। মিথিলা ভ্রু কোটায়, ইয়াস শান্তশিষ্ট। মিথিলা আবার বলে, আমি জানি আকাশ ভাইয়া ইফাকে ভালোবাসে, ওদের দুজনের মধ্যে কি কিছু হয়েছে? মিথিলা কথাটা বলেই ইয়াসের উত্তরের অপেক্ষা করে। ইয়াস কিছু না বলে মিথিলার পাশ কেটে ওয়াশরুমে চলে যায়। মিথিলা ইয়াসের চলে যাওয়া দেখে মুখ পাকায়। ইফার কথা মাথায় আসতে ও ইফার রুমের দিকে হাঁটা ধরে। দরজা ভেতর থেকে আটকানো থাকায় মিথিলা ফিরে আসে আবার নিজের রুমে। ফোন হাতে নিয়ে আকাশকে ফোন করে। দুবার ডায়াল করতে আকাশ ফোন তুলে। আকাশ ফোন তুলতে দেরি, মিথিলার প্রশ্ন করতে দেরি হয়নি। ভাইয়া তুমি চলে গেছো কেন? আমি জানি তুমি ইফাকে ভালোবাসো, চলে গেছো তুমি কেন? মিথিলার প্রশ্ন শুনে আকাশ হাসে, হেসে বলে, আরে আস্তে আস্তে, একসাথে এত প্রশ্ন, কোনটার আগে কোনটার উত্তর দেব? তুমি আগে বলো তুমি চলে গেছো কেন? তোদের ইফা অন্য কাউকে ভালোবাসে, আর আমি ওখানে থাকলে আরও বেশি দুর্বল হয়ে পড়বো ওর উপর, তাই তো চলে এসেছি। মিথিলা খানিকক্ষণ চুপ থেকে বলে ওঠে, ইফা অন্য কাউকে ভালোবাসে মানে? কই আমি তো জানি না। ইমন নামে কাউকে চিনিস? মিথিলা একটু ভেবে বলে, ভাইয়া ইউনিভার্সিটিতে পড়ছে। ওকে ভালোই বাসে। মিথিলা কিছু বলার আগে ইয়াস বাথরুম থেকে বের হয়। মিথিলাকে ফোনে কথা বলতে দেখে প্রশ্ন করে, কার সাথে কথা বলছিস? মিথিলা মাথা ঘুরিয়ে ইয়াসের দিকে তাকিয়ে বলে, আকাশ ভাইয়ার সাথে। ইয়াস মিথিলার সামনে এসে হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ফোনটা নিয়ে রাগী কণ্ঠে বলে, তুই আর আমাদের কাউকে ফোন দিবি না। কথাটা বলে ইয়াস ফোনটা কেটে দিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। মিথিলা চমকে ওঠে, কিঞ্চিত হঠাৎ রাগের কারণ বুঝল না। মিথিলা কিছু বলার আগে ইয়াস আবার রাগী স্বরে বলে, আর কোনোদিন ফোন দিবি না, ওকে? কথাটা বলে ইয়াস বেরিয়ে যায়। মিথিলা বিছানায় বসে ভাবনায় ডুব দেয়। ইফা ইমনকে ভালোবাসে, কই ওর তো কখনো মনে হয়নি। তবে কি সবটা ওর অগোচরে হয়েছে? ও কিচ্ছু টের পেল না। কি বলে সম্বোধন করবো তোমায়? তুমি তো আমার প্রিয়র থেকে প্রিয়। তোমাকে প্রিয় বলে সম্বোধন করলে তো খুব কম হয়ে যাবে। আচ্ছা বিষাদিনী, আমাকে ভালোবাসলে কি খুব ক্ষতি হয়ে যেত? একটু ভালোবাসতে আমায়, সবটা উজাড় করে দিতাম তোমার জন্য। জানো, যখন ভাবি তোমাকে আমি ব্যতীত অন্য কেউ স্পর্শ করবে, অন্য কেউ তোমার হাত ধরে হাঁটবে, অন্য কেউ তোমার সাথে থাকবে। এতটুকু লিখতে হাতের কলম থামিয়ে ফেলে, আর হাত চলছে না। টুপ করে এক ফোঁটা অশ্রু পড়ে অর্ধলেখা চিঠিটার উপর। আকাশ চোখের পানির ফোঁটা তার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। এই ইফা, এত কষ্ট হচ্ছে কেন আমার? মরে যাচ্ছে আমি। ভালোবাসা এত কষ্ট কেন রে? তুই অন্য কারো হবি, আমার হলে কি খুব ক্ষতি হতো? কোথা তোকে আমার ভাগ্যে লেখে কেন লিখলো না? এই ইফা, হয়ে যা না আমার, সবটা দিয়ে আগলে রাখবো তোকে, কখনো কষ্ট পেতে দেবো না, কখনো না। কথাগুলো বলে আকাশ চোখ বন্ধ করে। দুফোঁটা অশ্রু করা আর হৃদয় ভেদ করে গাল বেয়ে নিচে পড়ে। চিঠিটা আরও ভিজে, লেখাগুলো এবড়ো খেবড়ো হয়ে যায়। হসপিটালের করিডোরে বিধ্বস্ত অবস্থায় বসে আছে ইফা। মিথিলা তার পাশে বসে ইফাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে যাচ্ছে। ইয়াস দুজনের সামনে দেয়ালে হেলান দিয়ে বোনের অবস্থা দেখছে। ইফা একটু পরপর ফুঁপিয়ে উঠে মিথিলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপু এমন কেন হলো? ও ইফা এতটুকু বলে শ্বাস ফেলে। মিথিলার বুকে মাথা গুঁজে কেটে দেয়, বলে, মিঠু আপু জানো, কালকে রাতেও আমার সাথে কিভাবে যেন কথা বলছিল। ও মনে হয় আমার উপর রেগেছিল, কিন্তু আমি তো কিছু করিনি। আচ্ছা, আমার উপর রাগ করে কি ও নিজের এই অবস্থা করেছে? এই আপু, ওকে ঠিক হয়ে যেতে বলো না। মিথিলা ইফার মাথা উঠিয়ে চোখ মুছিয়ে পড়ল, একটু শান্ত হয় ইফু,
কিচ্ছু হবে না ইমন ভাইয়ার। আর অ্যাক্সিডেন্টটা একটা দুর্ঘটনা। দোয়া কর ইমন ভাইয়া ঠিক হয়ে যাবে। ইফা মিথিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মিথিলার বুকে মাথা গুজে দেয়, নিঃশব্দে চোখের পানি ফেলে। ইয়াস হসপিটালে আসার পর থেকে একটা কথাও বলেনি। এসেছিল সেই 6টা-7টার দিকে, এখন ঘড়ির কাঁটার 9টায় গিয়ে থেমেছে। ইয়াস ইফা আর মিথিলার সামনে গিয়ে বসে এবার ইফার কাঁধে মাথা রাখে। ইফা মাথা তুলে ইয়াসের দিকে তাকিয়ে ইয়াসকে জড়িয়ে ধরে। ইয়াস বোনকে আগলে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ইফা মাথা নাড়ায়। ইয়াস মিথিলাকে ইফাকে ধরতে বলে ও ওখান থেকে উঠে দাঁড়ায়। সেই কখন ইমনের 2 বন্ধুকে পাঠিয়েছিল রক্তের ব্যবস্থা করতে, এখনও খবর নেই কারো। এদিকে ডাক্তার তাড়া দিয়ে যাচ্ছেন, এরকম হলে ছেলেটাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। ইয়াস হেঁটে সামনে আগায়, তখন দুজন আসে হাঁপিয়ে। দুজনকে দেখে ইয়াস থেমে যায়, জিজ্ঞেস করে, রক্ত পেয়েছো? দুজন মাথা নিচু করে নেয়। সবুজ ধরা গলায় বলে, পাইনি ভাইয়া। মাথা উঠিয়ে ইয়াসের দিকে তাকায়, অশ্রুসিক্ত নয়নে ধরা কণ্ঠে আবার বলে ওঠে, আমরা কি ইমনকে বাঁচাতে পারবো না ভাইয়া? ওর বাবা মা কে কি জবাব দিব আমরা? ওর কিছু হয়ে গেলে তাদের কি হবে? এই এক ছেলে ছাড়া তাদের তো কিছুই নেই। ইয়াস সবুজের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলে, ঠিক হয়ে যাবে সব, আমি দেখছি। ইয়াসের কথা শেষ হতে আকাশ আসে ওখানে। আকাশকে দেখেই মনে 2 বন্ধু সবুজ তামিম আকাশের দিকে এগিয়ে যায়। তামিম ডেকে বলে, আপনি এখানে কি করছেন? আপনি তো কালকে রাতে ইমনকে আমাদের কাছে ছেড়ে দিয়ে গেলেন। তারপর থেকেই ও কেমন বিহেভ করছিল। কি করছিলেন আপনি আমাদের বন্ধুর সাথে? আপনার জন্যই ইমনের হয়তো এই অবস্থা আজকে। কি বলেছিলেন ওকে? তামিমের চিল্লানো শুনে ইফা মিথিলা সেদিকে তাকায়। ইয়াস তামিমের কাছে গিয়ে বলে, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আকাশ কি করবে ইমনের সাথে? আপনি জানেন না ভাইয়া? উনি কালকে কোথা থেকে ইমনকে নিয়ে এসে আমাদের বাসার নিচে দিয়ে গেলেন। তারপর থেকে ইমন আমাদের সাথে একটা কথাও বলেনি। ও তো রাতে বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিল, আর সকালেই ইমন। এতটুকু বলে থামে তামিম। আকাশের দিকে তাকিয়ে আকাশের শার্টের কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে, আমার বন্ধুর যদি কিছু হয় তাহলে আপনাকে কিন্তু আমরা ছাড়ব না মিস্টার। ইয়াস তামিমের থেকে আকাশের কলার ছাড়িয়ে ধমকে বলে, তোমাদের এখন ঝগড়া করার সময়? ওদিকে তোমাদের বন্ধু কেমন আছে সেটা রক্ত জোগাড় করতে হবে তো। চলো আমার সাথে। ইয়াস তামিমকে টেনে ওখান থেকে নিয়ে আসে। 3 জন আবার বেরিয়ে পড়ে। ইফা এতক্ষণ চুপ করে সব শুনছিল। ওরা যেতে ইফা আস্তে আস্তে হেঁটে আকাশের কাছে যায়। আকাশের সামনে দাঁড়িয়ে চেয়ে থাকে আকাশের পানে কিছুক্ষণ। হঠাৎ আকাশের গালে নরম হাতে চড় পড়ে। আকাশ কিছুটা অবাক সাথে চমকে ইফার দিকে তাকায়। আকাশ তাকাতে ইফা চেঁচিয়ে বলতে লাগলো, আজকে আপনার জন্য আমার ইমনের এই অবস্থা, তাই না? কি করেছেন আপনি আমার ইমনের সাথে? কি করেছেন বলেন? ইফা আকাশের বুকে ধাক্কা মারে, আবল তাবল বলতে থাকে। মিথিলা ইফাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু ইফার থামার নাম নেই। সে এলোপাতাড়ি আকাশকে ধাক্কাতেই আছে। হঠাৎ ক্লান্ত দেহ নিস্তেজ হয়ে যায়, লুটিয়ে পড়ে মিথিলার উপর। মিথিলা ইফাকে ধরে ফেলে। অজ্ঞান হয়ে গেছে, দুর্বল শরীর নিয়ে যে রাগ দেখাতে আসে। আকাশ কথাটা বলে ইফাকে কোলে তুলে নেয়, ফাঁকা কেবিন নিয়ে বেডে শুইয়ে দেয়। মিথিলাকে রেখে ডক্টর ডাকতে যায়। মিথিলা ইফার মাথার কাছে টুল নিয়ে বসে, ইফার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কি একটা অবস্থায় আছে, তার উপর বাড়ির কাউকে জানানো হয়নি কিছু। বাড়ির সবাইও তো টেনশানে হাত করছে হয়তো ওদের জন্য। মিথিলার ভাবনার মাঝে ডক্টর শহীদ আকাশ প্রবেশ করে মিথিলা উঠে দাঁড়ায়। ডাক্তার ইফার পাশে বসে ইফাকে দেখে। শরীর দুর্বল বলে একটা স্যালাইন দিয়ে যায়। মিথিলা আকাশের দিকে তাকায়। আকাশকে খবর দিল সেটাই বুঝতে পারছে না। ও কি জিজ্ঞেস করবে একবার? মিথিলা এত কিছু না ভেবে জিজ্ঞেস করে ফেলে, ভাইয়া তুমি জানলে কিভাবে? মিথিলার সম্পূর্ণ কথা শেষ হবার আগে আকাশ বলে, ইয়াস ভাইয়া টেক্সট করে বলেছিল আচ্ছা বাইরে চল, ও একটু একা নিরিবিলি থাকুক। মিথিলা ইয়াসের কথায় সাই দিয়ে বাইরে চলে আসে। কিছুক্ষণ পর ইয়াস আর ইমনের 2 বন্ধু ফিরে আসে। মিথিলা ইয়াসকে দেখে জিজ্ঞেস করে, পেয়েছো রক্ত? ইয়াস মিথিলার দিকে তাকিয়ে শুধু দুদিকে মাথা নাড়ায়। আকাশ ইয়াসকে জিজ্ঞেস করে, কি রক্ত খুঁজছো তোমার? রক্তের গ্রুপ? আপনি চিনে কি করবেন এসব?
আর আপনি এখনো এখানে আছেন কোন সাহসে? সবুজ রেগে কথাটা বলতেই ইয়াস ওর কাঁধে হাত রাখে থামতে বলে। আকাশের দিকে তাকিয়ে বলে, এবি নেগেটিভ রক্তের গ্রুপ, তোরও কি? ইয়াসের কথা শেষ না হতে আকাশ বলে, রক্ত আমি দেব, চল। আপনার রক্তের প্রয়োজন নেই আমাদের। তামিম কথাটা বলতে ইয়াস রেগে যায়। এবার রেগে বলে, রক্ত কে দিচ্ছে তোমাদের কাছে, সেটা ইম্পর্টেন্ট নাকি তোমার বন্ধুকে বাঁচানো, কোনটা বেশি জরুরি? ইয়াসের কথায় তামিম মাথা নিচু করে না। ইয়াস আকাশকে সাথে নিয়ে যায়। ডক্টরকে বলে রক্ত দেওয়ার ব্যবস্থা করা হয়। আকাশকে নিয়ে যেতে ইয়াস মিথিলার কাছে ফিরে আসে। বেশি খারাপ লাগছে? পাশ থেকে মিথিলার কণ্ঠ শুনে ইয়াস সেদিক পানে তাকায়, কপালের ঘামটুকু মুছে বলে, কিছু হয়নি, তোর এখন বাড়ি যাওয়া উচিত। আমি তোকে গাড়িতে উঠিয়ে দেই, তুই যেতে পারবি না একা একা। মিথিলা ওড়নার কোনা দিয়ে ইয়াসের কপালে লেগে থাকা অবশিষ্ট ঘামটুকু মুছে দিয়ে ইয়াসকে চেয়ারে বসায়। ও পাশে বসে পড়ে, বলে, আমি তোমাকে এখানে একা রেখে চলে যাব ভাবলে কি করে? আর তুমি এত টেনশন করো না, আল্লাহ সব ঠিক করে দেবে, দেখো। ইয়াস স্ত্রীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, মুচকি হাসে মিথিলার কথা শুনে। সত্যি ওর ভাগ্যটা হয়তো অনেক ভালো, মিথিলার মতো বউ পেয়েছে ও। ইয়াস মিথিলার কোলে মাথা রাখে। মিথিলা এদিক ওদিক তাকায়। মানুষ ছিল তবুও ইয়াসকে কিছু বলে না। ইয়াসের মাথায় চুল টেনে দিতে থাকে। ইয়াস আরাম পেয়ে চোখ বন্ধ করে নেয়। ইফা কোথায় রে? ইয়াস হঠাৎ মাথা উঠিয়ে প্রশ্ন করে বসে। এতক্ষণ ওর ইফার কথা মাথায় ছিল না, চোখ লেগে আসছিল। তখন ইফার কথা মাথায় আসে। এদিক ওদিক তাকিয়ে আবার একই প্রশ্ন করে। মিথিলা ইয়াসকে শান্ত হতে বলে। তারপর ইয়াসকে ওদের যাওয়ার পরে সব ঘটনা খুলে বলে। ইয়াস সবটা শুনে কিছু বলে না, চুপ হয়ে যায়। আকাশে থেকে রক্ত নেওয়া শেষে ওকে অন্য কেবিনে শিফট করা হয়েছে। ইফার পাশের বেডে আকাশকে রাখা হয়েছে। আকাশ পিট চোখ করে ঘাড়টা হালকা কাত করে ইফার দিকে তাকায়। এখনও চোখ বন্ধ করে আছে মেয়েটা। আকাশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো সেদিকে এক দৃষ্টিতে। দরজা খোলার শব্দ হতেও মাথা ঘুরিয়ে চোখ বন্ধ করে নেয়। মিথিলা ইয়াস রুমে প্রবেশ করে একবার ইফা আর একবার আকাশের দিকে তাকায়। ইয়াস আকাশের পাশে গিয়ে আকাশকে ডাক দেয়। আকাশ চোখ খুলে ইয়াসের দিকে তাকিয়ে নরম গলায় বলে, তোমরা তো সেই সকাল থেকে রয়েছ, এখন বাসায় যাও এখন। কিন্তু কোনো কিন্তু না ভাইয়া, তোমরা যাও, আমি আসি তো। ইফার খেয়াল আমি রাখবো, আর ইমনের দুজন বন্ধু তো আছেই। ইয়াস কিছুক্ষণ ভেবে দেখলেও আকাশ থাকতে ইফার কিচ্ছু হবে না। কিন্তু সমস্যা হচ্ছে আকাশও ধরতে গেলে এখন অসুস্থ। আবার মিথিলাও সকাল থেকে এখানে রয়েছে, বাড়িতে তো যেতে হবে, না হলে দেখা যাবে মিথিলা কখন অসুস্থ হয়ে যায়। ইয়াসকে এত চিন্তা করতে দেখে আকাশ হেসে বলে, আমার উপর তোমার বিশ্বাস নেই ভাইয়া? ইয়াস মাথা নাড়িয়ে বলে, বিশ্বাস থাকবে না কেন? আসলে সকালে বাদ দাও, তোমরা যাও তো, দরকার পড়লে ফ্রেশ হয়ে আবার এসো যাও। ইয়াস মাথা ঝাঁকিয়ে সাবধানে থাকিস বলে মিথিলাকে নিয়ে বেরিয়ে পড়ে। মিথিলা ইয়াস যেতে আকাশ আস্তে আস্তে উঠে বসে। মাথা ঘুরিয়ে ইফার মুখ পানে তাকায়। কি মায়াবী সেই মুখ। আমার যদি না হলে তাহলে এত মায়া সরাস কেন? তোর মায়ে যে আটকে যাচ্ছে আমি বারবার। ইয়াস মিথিলা বাড়িতে ঢুকতে প্রশ্নের সম্মুখীন হয় দুজন। ইকবাল হক ইয়াসকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, সকাল থেকে তোমাদের খোঁজ নেই, কোথায় ছিলে? না ফোন ধরছিলে আর না কেউ কিছু বলে গেছো, কোথায় ছিলে? হসপিটালে। ইয়াস সোজা সাপটা বলে দেয়। ইয়াসের মুখে হসপিটাল কথা শুনে সবাই চমকে ওঠে। ইকবাল হক ভ্রু গুটিয়ে একটু ভীতু কণ্ঠে জিজ্ঞেস করে, হসপিটালে কেন, কার কি হয়েছে? ওই ইফার। ইয়াসের পুরো কথা শেষ না করতে রুকমা হকের অস্থির কণ্ঠ কানে আসে সবার। রুকমা হকের কথাটা কানে যেতে সবাই খেয়াল করলো ইফা ইয়াস মিথিলার সাথে নেই। ভয় পেয়ে গেল সবাই। আর ইফার কিছু হলে বাড়ির কেউ জানবে না কেন? তিতলি হক এবার ভীত কণ্ঠে বলে, ইফা ঠিক আছে তো ইয়াস? আর ইফা কোথায়? ও তো সকাল থেকে বাড়িতে নেই। ইয়াস সবাইকে শান্ত হতে বলে। ইকবাল হকের দিকে তাকিয়ে বলে, ইফা একটা ছেলেকে ভালোবাসে, আর ওই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে সকালে। মিথিলা সকালে বাইরে বেরিয়েছিল। ইফার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় ওর কান্নার আওয়াজ শুনতে পাই। তারপর ইফা সব কিছু বলতে আমরা হসপিটালে যাই। আর তখন তোমাদের বলবো সেরকম পরিস্থিতি ছিল না। আর ইফা একটু সেন্সলেস হয়ে গেছে।
ডক্টর দেখানো হয়েছে, শরীর দুর্বল ছিল আর অতিরিক্ত চিন্তা করায় অজ্ঞান হয়ে গিয়েছে। ঠিক আছে ও এখন। তোরা ইফাকে একা রেখে এসেছিস? আমার মেয়েটার কাছে আমাকে নিয়ে চল, এক্ষুনি যাব আমি। ইয়াস রুকমা হকের কাছে গিয়ে রুকমা হককে শান্ত করিয়ে বলে, আকাশ আছে ওখানে, আর আমি ফ্রেশ হয়ে আসি, তোমাকে নিয়ে যাব যাওয়ার সময়। ছেলেটা কে? ইয়াসের কথার মাঝে ইকবাল হক প্রশ্ন করতে ইয়াস বুঝে যায় ইকবাল হক কার কথা বলেছে। ও সহজভাবে বলে, ইফাদের কলেজের পাশের ভার্সিটিতে পড়ে। ছেলেটা ভালোই, বাবা মা গ্রামে থাকে, ও পড়াশোনার জন্য শহরে এসেছে। বাবা মায়ের খরচও চালায়, নিজের পড়াশোনার খরচও চালায় নিজ উপার্জনে। ইকবাল হক মাথা নাড়ায়, রুকমা হকের দিকে তাকিয়ে বলে, হসপিটালে যাব আমরা। তিতলি হক বলে, আমি যাব। ইয়াস সবার দিকে তাকিয়ে আর কিছু বলে না। যাক তারা। ইয়াস মিথিলাকে নিয়ে উপরে চলে যায়। এদিকে ইকবাল হক, রুকমা, তিতলি, আনোয়ারা, মইনুল হকও হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আকাশ বেডে বসে ইফাকে দেখে যাচ্ছে। সেই ঘন্টাখানেক ধরে যেন চোখ ফেরালে ইফা উধাও হয়ে যাবে। সেই চোখ যে ইফাতে নিবদ্ধ হয়েছে, এক চুলো একদিক সেদিক হয়নি। আকাশের মন বারবার বলে চলেছে, এই দেখাই হয়তো শেষ দেখা, আর হয়তো এই রমণী দেখা পাবে না কখনো। আকাশ এবার উঠে দাঁড়ায়, ধীর পায়ে এগিয়ে যায় ইফার দিকে। ইফার মাথার কাছে বসে ওপর মাথায় হাত বুলিয়ে দেয়। ইফা হালকা নড়ে ওঠে। আকাশ হাসে। ইফার ললাট স্পর্শ করে তার কোমল ঠোঁট জোড়া। মাথা উঠিয়ে ইফার মুখের দিকে তাকায়। আকাশের চোখ জোড়া ইফার মুখ জুড়ে বিচরণ করছে। বেহায়ের চোখ বারবার ইফার গোলাপি ঠোঁট জোড়ায় গিয়ে আটকাচ্ছে। আকাশের দিক থেকে দ্রুত নজর ফিরিয়ে নেয়, অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে, বেহায়া হয়ে যাচ্ছে আমার চোখটা, তোর আশেপাশে আর থাকা যাবে না ইফা, ভালো থাকিস। আকাশ উঠে চলে যায় ওখান থেকে। আকাশ যাওয়ায় মিনিট খানেক বাদে ইফার জ্ঞান ফিরে। ও পিটপিট করে চোখ খুলে তাকায়। মাথাটা কেমন ঝিম ধরে আছে। ডান হাতটা নাড়তে হাতে ব্যথা অনুভূত হয়। ঘাড় ঘুরিয়ে হাতের দিকে তাকিয়ে দেখে ক্যানেলা লাগানো। ইফা বাঁ হাত দিয়ে মাথা ধরে শুয়ে থাকে ওভাবে। তার কিছুক্ষণ পরে হক বাড়ির সবাই প্রবেশ করে কেবিনে। ইকবাল হক গিয়ে মেয়ের মাথার কাছে বসে। ইফা পাশে কারের অস্তিত্ব টের পেয়ে চোখ খুলে তাকায়। ইকবাল হককে দেখে অবাকই হয়। ইকবাল হক মেয়ের মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে, কেমন লাগছে এখন? ইফা সবার দিকে একবার নজর বুলিয়ে নেয়, ভাঙা কণ্ঠে বলে, এখন একটু ভালো লাগছে। রুকমা হক চোখের জল ফেলে মেয়ের দিকে তাকান। মেয়ে তার অনেক বড় হয়ে গেছে। ইফা মায়ের দিকে তাকিয়ে ঠোঁট টেনে হাসে। মা? মা বলবি না, বেশি পেকেছিস না। এতটুকু বয়সে খুব ভালোবাসতে শিখেছেন আপনি। ইফা হাসে। ইয়াস যে সব বলে দিচ্ছে বুঝে গেছে সে। রুকমা হককে ডাকে ওর কাছে। রুকমা হক মুখ ঘুরিয়ে রেখেছে। এটা দেখে ইফা মুখটা মলিন করে বলে, সরি মা, আমি ইমনকে ভালোবাসি। এখন তোমরা যদি আমাদের মেনে না নাও তো। ইফার কথা আটকে যায়। ও মাথাকে নিচু করে নেয়। কথাটা বলতেও যে কষ্ট হচ্ছে। রুকমা হক মেয়ের মুখের দিকে তাকান। নিচু হওয়া মুখটা দেখে বলে, দেখ, সবাই মেনে নিলে ওই ছেলেকে মেনে নিব না আমি। ইফা তাকায় মায়ের দিকে। অশ্রুকণা জমা হয়েছে অক্ষিকটরে। তবে কি তার ভালোবাসাও পূর্ণতা পাবে না? ও কিভাবে বাঁচবে ইমনকে ছাড়া? এখনই তো কেমন দম বন্ধ লাগছে। ভালোবাসা এত কষ্ট কেন ইয়াস? প্রথমবার মিথিলার মুখে ইয়াস নাম শুনে অবাক হয় ইয়াস। শান্তি ও বক্ষ পিঞ্জরে। মিথিলা ইয়াসের কাছে গিয়ে ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। ইয়াস নিজের অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। ভালোবাসায় কষ্ট থাকবেই। মানুষ যদি একটা জিনিস খুব সহজে পেয়ে যায় না, তাহলে তার মূল্য দিতে পারে না। কোনো কিছু পেতে হলে তার জন্য কষ্ট করতে হবে, লড়াই করতে হবে, তবে আমরা তার মূল্য বুঝব। এতে কষ্ট আরও এত লড়াইয়ের পর যখন আমরা কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাব, আমাদের মুখে থাকবে তৃপ্তির হাসি। সেরকম এতে কষ্ট আরও লড়াইয়ের পরে যখন আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে পেয়ে যাই, তখন নিজেকে সবচেয়ে সুখী মনে হয়। মিথিলা চুপ করে কথাটা শোনে, আর একটু গভীরভাবে আঁকড়ে ধরে ইয়াসকে। তার কেন জানি খুব কান্না পাচ্ছে। একটু কাঁদতে পারলে হয়তো শান্তি লাগতো। তুই যখন আমাকে নিজের করে পেয়েছিলি, তোর অনুভূতি কেমন ছিল? মিথিলার আঁখি থেকে অশ্রুবিন্দু না চাইতেও গড়িয়ে পড়ে। এবার ইয়াসের মুখের দিকে তাকিয়ে বলে বোঝাতে পারবো না ইয়াস। জানো, আমার এখনো বিশ্বাস হয় না আমি তোমাকে
পেয়ে গেছি, তুমি শুধু আমার, তোমার ওপর শুধু আমার অধিকার, ভালোবাসি তোমাকে আমি। ইয়াস মুচকি হাসে, মিথিলার কপালে ঠোঁটে টুপ করে চুমু দিয়ে বলে, আমিও আমার মিথু রানীকে ভালোবাসি, বেশি ভালোবাসি, শুধু তোকেই ভালোবাসি। হক বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে, নানা রকমের ফুল আরও বিভিন্ন সরঞ্জাম দিয়ে বাড়িটাকে সাজানো হয়েছে। বাড়িতে অতিথি দিয়ে ভরপুর। মেয়ের বিয়ে বলে কথা, মাঝে কেটে গেছে 1.5 বছর। এই 1.5 বছরে ইমন নিজের পায়ে দাঁড়িয়েছে, সবাই ইমন ইফার সম্পর্ক মেনে নিয়েছে। পরিবর্তন ঘটেছে সবার জীবনে। মিথিলা 7 মাসের প্রেগনেন্ট। ইয়াস অফিসে কম, বাসায় বেশি থাকে। বাসায় যতক্ষণ থাকবে মিথিলাকে চোখে চোখে রাখবে। মিথিলা মাঝে মাঝে বিরক্ত হলেও স্বামীর এত কেয়ার ভালোবাসা দেখে তার মনটা তার ভালো লাগায় ছেয়ে যায়। বাড়ির সবাই মিথিলার প্রতি কেয়ারিং। তিতলি হকের থেকে রুকমা হক যেন আরও বেশি মিথিলাকে কোনো কাজই করতে দেন না তিনি। মিথিলা বিছানার উপর মুখ ফুলিয়ে বসেছিল, তখন ইয়াস রুমে প্রবেশ করে। একবার মিথিলার দিকে তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। মিনিট 10 বাদে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে মিথিলার সামনে গিয়ে দাঁড়ায়। মিথিলা ইয়াসকে দেখে মুখটা ঘুরিয়ে নেয়। কালকের গায়ে হলুদে মিথিলাকে বের হতে দেয়নি ইয়াস, শুধু একবার একটু গিয়েছিল ছাদে, ওটুকুতেই কি মন ভরে? আজকে বিয়ে, আজকেও না, জানি বের হতে দেয় নাকি। মিথিলার এসব ভাবার মাঝে ইয়াস গম্ভীর গলায় বলে, সকালে ওষুধ খেয়েছিলে? মিথিলা বিরক্ত হয়। সে সারাদিন ঘরে মুখ গোমড়া করে বসেছিল, কোথায় ইয়াস এসে ওকে সুন্দর করে বলবে? সারাদিন তো ঘরে বসেছিলে, এখন একটু বের হও। তা না, সে এসেছে ওষুধ খেয়েছি কিনা তা জিজ্ঞেস করতে। মিথিলা উত্তর না পেয়ে ইয়াস আবার একই প্রশ্ন করে। মিথিলা বিরক্ত নিয়ে বলে, হ্যাঁ খেয়েছিলাম, তোমার সামনে তো খেলাম। ইয়াস মিথিলার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, খেয়েছিলে? হ্যাঁ মনে পড়েছে, আসলে এত কাজের মাঝে ভুলে গিয়েছিলাম। ইয়াসের কথা শুনে মিথিলার মায়া হয়। সারাদিন কত কেটেছে, তারপরও ওর কত খেয়াল রাখছে। মিথিলা ইয়াসের গালে হাত দিয়ে বলে, কালকে থেকে তোমার উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে তাই না? ইয়াস মুচকি হেসে মিথিলার হাতের পাতায় ঠোঁট ছুঁয়ে বলে, তোমাকে দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়, তুমি শুধু সুস্থ থাকো। মিথিলা চক্ষু কোটরে অশ্রু জমে। ইয়াসকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সব কথা শুনে চলবো, আজকেও বের হব না ঘর থেকে, শুধু একটু ইফাকে দেখে চলে আসবো। ইয়াস মিথিলার মাথায় হাত বুলিয়ে বলে, বের হবে না কেন? কালকে রাত হয়ে গিয়েছিল তাই তোমাকে গায়ে হলুদে থাকতে দেইনি, আর অনেক মানুষ ছিল তো, তুমি যদি এত মানুষজনের ভিড়ে অসুস্থ হয়ে যেতে তাই বের হতে দেইনি। আজকেও তো অনেক মানুষ। ইয়াস মিথিলার কথাটা শুনে কিছু একটা ভেবে বলে, সমস্যা নেই, তবে আমাকে কথা দিতে হবে, আমি তোমাকে যেখানে বসিয়ে দেব সেখানে বসে থাকবে, তাহলে তোমাকে বাইরে নিয়ে যাব। মিথিলা খুশি হয়ে দ্রুত মাথা নাড়ায়। মিথিলার ঠোঁটের কোণে হাসি দেখা দেখে ইয়াসের মুখে হাসি ফুটে। ওর তো এতটুকুই চাওয়া, ওর পরিবারটা যেন হাসি খুশি থাকে, ওর মিঠু যেন সব সময় ভালো থাকে। ইফাকে বউ সাজিয়ে ঘরে বসিয়ে রাখা হয়েছে। ওর সব বন্ধুবান্ধব কাজিনরা ওকে ঘিরে বসে হাসাহাসি করছে। হঠাৎ হাসাহাসি করতে করতে ইফার এক ফ্রেন্ড বলে ওঠে, ইফা, আজকে নাকি আকাশ ভাইয়াও আসছে? ইফা হঠাৎ আকাশের নাম শুনে চমকে ওঠে। তিথির দিকে তাকিয়ে যে ঠোঁটে হাসি টেনে বলে, আমাকে এমন কিছু বলা হয়নি, আর কেউ আমার সামনে ওনার কথাও বলে না। তুই জানলি কি করে? তিথি বলে, ইয়াস ভাইয়া বলেছিল, শুনলাম। ইফা ছোট্ট করে ও বলে দেয়, আকাশের দেশে না থাকার জন্য হয়তো সেই কোনোভাবে তাই। সেদিন ইমনকে রক্ত দেওয়ার পরে আকাশ যে হসপিটাল থেকে বের হয়েছিল, তারপর আর ওকে কেউ দেখেনি। আকাশকে ফোনেও পাওয়া যাচ্ছিল না, সবাই চিন্তিত হয়ে পড়ে। এদিকে ইফা অসুস্থ, তার উপর আকাশ কোথায় কেউ জানে না, ফোনও ধরছে না। ঘণ্টাখানেক যাওয়ার পর আকাশ নিজে থেকে মইনুল হককে ফোন করে বলে তাদের দেশে যে বাড়িটা কেনা আছে সে বাড়িতে সে আছে, ওকে নিয়ে চিন্তা না করতে। ফোনে চার্জ ছিল না, তাই তাকে ফোনে পাওয়া যায়নি। সবাই স্বস্তির শ্বাস ফেলে। ইমন সুস্থ হয়ে যেতে ইমনের পরিবারকে জানিয়ে ইফার ইমনের বিয়ে ঠিক করা হয়। তার মধ্যে আকাশ একবারও হক বাড়িতে যায়নি। সবাই জিজ্ঞেস করলে নানা অজুহাত দিত। ইফা, ইয়াস, মিথিলা সবটা বুঝতে পেরেও কিচ্ছু বলতো না। তার মধ্যে একদিন আকাশ হক বাড়িতে আছে। সবাই আকাশকে দেখে খুশি হলেও সেই খুশি বেশিক্ষণ থাকে না। আকাশকে হক বাড়িতে এসেছিল সবার থেকে বিদায় নেওয়ার জন্য। ইকবাল হক, মিনহাজ হক যেতে মানা করা সত্ত্বেও আকাশ শুনে না। সে নানা অজুহাত দেখিয়ে চলে যায়। যাওয়ার আগে ইফার সামনে গিয়ে দাঁড়ায় আকাশ। ইফা অবাক হয়, ও ভাবে আকাশ হয়তো কিছু বলবে,
কিন্তু আকাশ কিছু না বলে মুচকি হেসে আসছি বলে চলে যায়। ইফা শুধু একটা দীর্ঘশ্বাস নেয়। তার আর কী বা করার আছে। ইফাকে কেউ ধাক্কা দিতে ইফার ভাবনার ছেদ ঘটে। তিথি ইফাকে ধাক্কা দিয়ে বলে, কি রে, কি ভাবছিলি? নিশ্চয়ই ইমন ভাইয়ের কথা। আরে কতক্ষণ পর তো দুজনে একসাথেই থাকবি, তখন মন দিয়ে দেখিস। ইফা লজ্জা মিশ্রিত হাসে। সবাই বর এসেছে বলে বেরিয়ে যায়। বিয়ে পড়ানো সম্পূর্ণ হয়েছে কিছুক্ষণ হলো। বিদায়ের পালা এসে গেছে। ইফাকে বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত। এতক্ষণ মিথিলাকে ইয়াস একটা খালি জায়গা দেখে ওখানে চেয়ার পেতে বসিয়ে দিয়েছিল। মিথিলা ওখানে চুপচাপ বসেছিল এতক্ষণ। কিন্তু ইফার বিদায়ের কথা শুনে ওর মনটা খারাপ হয়ে গেল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মিথিলা আর সেখানে বসে থাকতে পারল না, উঠে ইফাদের ওখানে চলে গেল। ইফা ইকবাল হক, রুকমা হককে জড়িয়ে ধরে কাঁদছে। তিতলি হক, মিনহাজ হক, মইনুল হক, আনোয়ারা হকও কেঁদে যাচ্ছে। ইফাও সবাইকে ধরে কেঁদে যাচ্ছে। মিথিলা সবার কান্না দেখে ওর কান্নাটা আরও বেড়ে যায়। নিজের শরীরের কথা মাথায় থাকে না। ইফা এবার ইয়াসের কাছে গিয়ে ইয়াসকে জড়িয়ে ধরে ইফাকে জড়িয়ে ধরে বোনের মাথায় স্নেহের হাত বুলায়। কপালে চুমু দিয়ে চোখ দিয়ে ইশারা করে কান্না থামাতে বলে, অথচ তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ইফাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি থেকে বের হতে যাবে, তখন আবার সবাই থেমে যায়। সামনে আকাশ দাঁড়িয়ে আছে, তার পাশে একটা মেয়ে। আনোয়ারা হক এত বছর পর ছেলেকে দেখে দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে আবার কেঁদে দেয়। আকাশ পরিস্থিতি বুঝতে পেরে আনোয়ারা হককে নিজের থেকে ছাড়িয়ে এক সাইডে দাঁড়ায়। বড্ড ফুল সময় এসে পড়েছে সে। ইফার আকাশের দিকে কোনো খেয়াল নেই। সে ইয়াসের বুকে মাথা দিয়ে আছে, অথচ তার দিকে কেউ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সে বুঝতেই পারছে না। আকাশ কিছুক্ষণ ইফার দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নেয়। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে দুফোঁটা। কেউ দেখার আগে সে অশ্রুকণা মুছে ফেলে, হাসি মুখে ভিতরে ঢুকে। ইমন এবার ইফাকে ইয়াসের বুক থেকে তুলেও নিজে ধরে নিয়ে যায়। ইফাও ইমনের বুকে কুটিসুটি মেরে পড়ে থাকে। আকাশ এদিকে তাকিয়ে মুচকি হাসে। ইফা সুখী থাকুক, এটাই তো সে চায়। ইফাকে বিদায় দিয়ে সবাই বসার ঘরে বসেছে। বাড়ির মেয়েকে বিদায় দিয়ে কারো মনের অবস্থা ভালো না। সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। আকাশের পাশে অ্যানি নামের মেয়েটি জুবুথুবু হয়ে বসে আছে। একবার বাড়ির সবার দিকে তাকিয়েও আকাশের হাত ধরে ফেলে খপ করে। আকাশ হাতের দিকে একবার তাকিয়ে অ্যানির দিকে তাকায়, হাত ছাড়িয়ে নিতে চেয়েও নেয় না। মইনুল হক নীরবতা ভঙ্গ করে বলে, মেয়েটা। মইনুল হকের কথা শেষ সবার আগে আকাশ বলে, আমার স্ত্রী, নাম এনি। 15 দিন হয়েছে বিয়ে করেছি। ওর দাদার বাড়ি বাংলাদেশে, কিন্তু ওর পরিবারের সাথে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে। মেয়েটা খুব ভালো, নম্র, ভদ্র, তোমাদের সাথে সহজে মিশে যাবে, কারো কোনো অসুবিধা হবে না। আমি টায়ার্ড, রেস্ট নিতে চাচ্ছি। একদমই কথাগুলো বলে আকাশ উঠে দাঁড়ায়। অ্যানির দিকে তাকিয়ে বলে, তুমি সবার সাথে কথা বলো। অ্যানি শুধু মাথা নাড়ায়। আকাশ যেতে আনোয়ারা হক অ্যানির কাছে এসে ওকে খুঁটিয়ে দেখতে থাকে। অ্যানি আনোয়ারা হককে দেখে আনোয়ারা হককে সালাম করে। সে বিদেশে বড় হলেও বাংলাদেশে বহুবার এসেছে। আনোয়ারা হককে সালাম করে হাসি মুখে বলে, আপনি তো আকাশের মম, মানে আমার শাশা। অ্যানি আটকে যায় মাঝপথে। আনোয়ারা হক ভ্রুকুচকে বলেন, শাশুড়ি আমি তোমার। অ্যানি হেসে দিয়ে বলে, হ্যাঁ ওটাই। অ্যানির কথা বলার ধরন দেখে সবাই হেসে দেয়। অ্যানি মেকি হাসে। তার আরও ভালো বাংলা শিখতে হবে। অ্যানি আস্তে আস্তে সবার সাথে কুশল বিনিময় করে। সবাই অ্যানির ব্যবহারে খুশি। এক মেয়ে বিদায় নিল, কিন্তু দেখো সেদিন আবার এক মেয়ে বাড়ি আসলো। সবাই বেশ খুশি। অতিরিক্ত কান্নার ফলে মিথিলার অবস্থা খারাপ। তার কেমন অস্থির লাগছে। তার যে খারাপ লাগছে সেটা সে ইয়াসকে কিছুতেই বলছে না। ইয়াস শুনলে বা বুঝতে পারল যে তাকে রাম ধমক দিবে। মিথিলা একবার বিছানায় বসে একবার উঠছিল। ইয়াস অনেকক্ষণ ধরে সেটা খেয়াল করেছে। সে অনেকবার জিজ্ঞেস করেছে, কিন্তু মিথিলা কিচ্ছু বলেনি। এবার তার ল্যাপটপ ফেলে মিথিলার কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? মিথিলা ইয়াসের প্রশ্ন শুনে থতমত খেয়ে যায়। ইয়াসকে চিন্তা করতে না পড়ে বলে, আমি ঠিক আছি, তুমি তো কাজ করছিলে, করো যাও। এই কদিন তো ছুটি কাটালে অনেক কাজ জমেছে নিশ্চয়ই। মিথিলা ইয়াসকে ওর কাছ থেকে সরাতে যাচ্ছে। ইয়াস মিথিলার দিকে ভ্রুকুঁচকে তাকিয়ে ওর বাহু ধরে বলে, কি হয়েছে বলো? মিথিলা ইয়াসের এত নরম কণ্ঠে শুনে গলে যায়। অসহায় হয়ে বলে, কেমন অস্থির লাগছে। অতিরিক্ত কান্নার ফলে এমন হয়েছে হয়তো। বকো না প্লিজ, আমি তো ইচ্ছে করে কাঁদিনি, বলো, আমার তো কষ্ট হচ্ছিল।
ইয়াস মিথিলার কথা শুনে মন দিয়ে মিথিলাকে বিছানায় শুইয়ে দিয়ে সে রুমের লাইট অফ করে দিয়ে মিথিলার পাশে গিয়ে শুয়ে পড়ে। মিথিলাকে বুকে টেনে মিথিলার চুলের মাঝে হাত বুলিয়ে আদুরে গলায় বলে, ঘুমানোর চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। মিথিলা ইয়াসের আদুরে কণ্ঠ শুনে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। ইয়াসের বুকে ঠোঁট ছুঁয়ে বলে, ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি। ইয়াস মুচকি হাসে, বউকে জড়িয়ে ধরে বলে, আমিও ভালোবাসি, খুব ভালোবাসি, শুধু তোকেই ভালোবাসি।